আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রাণ বৈচিত্র্য খামার ঘিওর মানিকগঞ্জ থেকে। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই খামারে আমাদের লাঞ্চ পরবর্তী যে অ্যাক্টিভিটিসগুলো তার বিশেষ অংশগুলো। শুরুতে আমরা কথা বলছি দেলোয়ার জাহানের ওয়াইফ মোসাম্মদ ডালিয়া আক্তারের সাথে। তো আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে 2020 সাল থেকে এখানে আসছি। আগে ঢাকাতে ছিলাম একটা প্লটে, তো ওখান থেকে আবার এখানে আমরা এই যে খামারের ঘরটা করার পরে আমাদের থাকার ব্যবস্থা করলো, তো এখানে নিয়ে আসছি। আমরা 20 সাল থেকে এখানে আছি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম ডালিয়া আক্তার, ডলি। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কুষ্টিয়া, আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। আচ্ছা, তো আপনার মেইনলি যে বিষয়গুলো আপনাকে থেকে জানতে চাচ্ছিলাম, তার মধ্যে প্রথম যেটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের দেলোয়ার ভাইয়ের যে মানে এই যে কার্যক্রম, এই বিষয়টা আপনার কেমন লাগে? আসলে ও তো একটা অন্যরকম কাজ করতেছে সমাজে, সমাজ সচেতনমূলক কাজ। এটা তো আর অন্য কেউ মানে সবাই পারে না কিন্তু এই কাজ করতে, আবার কারোর এরকম হয়ে ওঠে না। তো ও যেটা করতেছে দেখা যাচ্ছে যে সব কিছু এই যে এত লেখাপড়া শিখে গ্রামে এসে থাকা, মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য মানে আরাম আয়েশের কথা চিন্তা না করে এই যে গ্রামে এসে থাকা, গ্রামীণ পরিবেশে আমরা কৃষিকাজ করতেছি এখানে, ছাগল গরু সব রকমের নিয়ে আছি এখানে, ভালো আছি। আর অনেকেই এখানে আসতেছে, মানে প্রাকৃতিক কৃষি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে প্রতি মাসে এখানে। তারপরে বীজ বিনিময় অনুষ্ঠান হয়, নবান্ন উৎসব হয়, মানে এই যে কৃষি নিয়ে এত মানে প্রোগ্রাম হয় এখানে, মানে অনেকেই আসে এখানে। আপনি যারা চাকরিজীবী, শিক্ষিত, মানে স্টুডেন্ট সবাই এখানে আসে। অনেক ভালো এই কাজটা আসলে। আচ্ছা, না এটা তো অবশ্যই যে একজন যদি, আমার মনে হয় যে আপনি যদি মানে দেলোয়ার ভাইকে যদি হেল্প না করতেন তাহলে কিন্তু ওনার জন্য এটা অনেক টাফ হয়ে যেত। আসলে এই কাজটার মানে সবারই সহযোগিতা করা উচিত। আমি মনে করি আপনি আমি এটা সহযোগিতা না করলে একা দেলোয়ারের পক্ষে তো সম্ভব নয়। আসলে যাদের সাথে আমার এত বড় বড় মানুষের সাথে দেখা হয়েছে এখানে, মানে এই কাজ করতেছি, মানে দেলোয়ার এই কাজ করতেছে, মানে অনেক বড় বড় মানুষ এখানে আসে, যে তাদের সাথে দেখা সাক্ষাৎ, এমনকি আমার হাতে চুমো খেয়ে গেছে যে আপনি এত বড় কাজ করতেছেন, মানে দেলোয়ারের পাশে থেকে আসলে করা উচিত আমার মনে, আমি মনে করি। আমি নিজেও বা আমরা অবাক হয়েছি যে আসলে নর্মালি এরকম, এটা আসলে দেলোয়ার ভাইয়ের আমি বলবো যে ওনার ভাগ্য, মানে ভাগ্যবান মানুষ উনি, যে আপনার মতো এত সাপোর্টিভ একটা মানুষকে উনি পেয়েছেন। এই জন্য না জার্নিটা একটু হলেও সহজ হয়েছে আমার মনে হয়। তবে অনেক সময় মানে চাপটা বেশি হয়ে যায়, যেটা আমার পক্ষে মানে ক্যারি করা সম্ভব হয় না। মানে আর ওই যে ভাইরা এখানে আসে, ওদেরকে আমি হেল্প নিই, যে আমাকে না হলে আমি পারবো না। যেমন 20-22 জনের খাবার একা একা তো আমার পক্ষে সম্ভব হয় না। তো আমি করতেছি, আর এখানে নিরাপদ খাবার খাচ্ছি, অনেক জায়গার ভিতরে আছি, অনেক মানে গাছপালা আছে এখানে, তারপরে ছাগল গরু আমি এখানে কাজ বাড়ায় নিছি। আমার অনেক মানে ব্যস্ততার মাঝে আমার সময় কেটে যায়। আমার মনে হয় এটাই ভালো। মানুষ তার বাসে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। আসলে আমি মনে করি এটাই ভালো। কাজ করতে করতে আমার সময়টা চলে যায়। আসলে আমি 5:30টায় থেকে কাজ শুরু করি, আমি একদম ঘরে যাই 9টার সময়। তারপরে সন্ধ্যার পর থেকে আমার বাচ্চা কাচ্চা লেখাপড়া করাই, 9টার পরে ছুটি আমার। আপনি মেইনলি কোন বিষয়গুলো দেখাশোনা করেন এই খামারের? আমার সমস্ত বিষয় আমার দেখতে হয় ভাই, সমস্ত বিষয় দেখতে হয়। যেমন গেস্ট আসলে তাদেরকে যেমন ফল কেটে দেওয়া, তাদেরকে সময় সময় চা দেওয়া, তারপরে রান্না বাড়া। এখন খালারা 1 মাস যাবত নাই, 2 খালা ছিল, ওনারা চলে যাওয়ার পর আমি রান্নাটা হাতে নিয়েছি। তারপরে কৃষি দেলোয়ার যখন বাইরে যাই তখন দেখা যাচ্ছে ভাইরা কৃষি কাজ করতেছে, ওখানে যা দেখা দিচ্ছি আমি। তারপরে আমার গরু কিভাবে খাবে, আমার গরু ছাগল কিভাবে ভাইরা খাওয়াবে, আমি ওখানে দেখায় দিতে হচ্ছে আমাকে। মানে সমস্ত বিষয় আমার থাকতে হয়। আচ্ছা, আপনার ভবিষ্যতের আপনার মানে আপনার নিজের স্বপ্নটা কি, যে আপনি এই খামারটাকে কোথায় দেখতে চান? আমি অনেক মানে একটা বড় দেখতে চাই এবং অনেক দূর যাতে এগিয়ে যাই সেটা দেখতে চাই। এটা অনেকেই এখানে আসতেছে, তারাও জানুক, তারাও হেল্প করুক। আর আমি যে এটা অনেক লোক কাজ করবে, অনেক বড় হবে এটা, মানে সারা দেশ ছড়িয়ে যাক, সবাই নিরাপদ খাবার খাবে। শুধু আমরাই খাবো কেন, আমরাই ভালো থাকবো কেন, সবাই যাতে খায়, সবাই যাতে ভালো থাকে, সব প্রাণ যাতে ভালো থাকে, আমরা এটাই তো চাই। আমি বলবো যে শুধু লেখাপড়া যে চাকরি বাকরির জন্যই যে করব, আমার মনে হয় এটা ভুল। কারণ দেলোয়ার অনেক লেখাপড়া করে আসছে, ও এখনও করতেছে। তারপরে আমিও যাই হোক কিছু করছি, তো আমি চাই যে
সবাই লেখাপড়া করে যাতে কৃষিটাকে ভালো করে মানে কৃষির দিকে আসুক, মানে সেটাকে নিরাপদ করুক। আপনার কৃষির দিকে আসলে পারে তার কোনো মানে বেকারত্ব থাকবে না, সে নিজেই নিজেই করবে এবং অন্যদেরকে মানে কাজের একটা করতে পারবে। সবাই যাতে এগিয়ে আসে, এই কাজটা যাতে সবাই মানে আমরা রাসায়নিক বিষ থেকে আমরা যাতে বের হতে পারি, সবাই যাতে এটা এসে দেখে এবং করতে পারে এবং দেশটাকে এগিয়ে নিতে পারে। লাঞ্চের পর ডালিয়া আক্তারের সাথে কথা বলেই আমরা আবার আমাদের সিমের বিচি সরানোর কাজে অংশগ্রহণ করেছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সিমের বিচিগুলো কিন্তু আমরা অল্প দিনেই পৌঁছে দিব এই প্রাণ বৈচিত্র্য খামারের যে প্রাকৃতিক কৃষির সাথে সম্পৃক্ত কৃষকদের হাতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং আমরা এই পর্যায়ে কিন্তু ফটো সেশনে অংশগ্রহণ করেছিলাম। আপনারা দেখছেন আমাদের সবাই হাসি মুখে কিন্তু আমরা এই মুহূর্তে ছবি তুলতে ব্যস্ত ছিলাম এবং তারপরেই আমরা এই প্রাণ বৈচিত্র্য খামারে তুলসী পাতার চা খেয়েছিলাম। এই চায়ের স্বাদ সত্যি অসাধারণ ছিল এবং আমরা এই চা খাওয়ার পরেই আবার আমরা ফসলের মাঠে ফিরে গিয়েছিলাম। আপনারা দেখছেন এখন আমরা আমাদের বাকি কাজগুলো শেষ করব। শুরুতে আমরা আমাদের এই মাচাঙের কাজে অংশগ্রহণ করেছিলাম এবং আমরা যে লাল শাকের জন্য যে বেড প্রস্তুত করার কথা সেটাও কিন্তু শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলাম এবং আপনারা দেখছেন ধুনচা গাছ দিয়ে আমাদের যে মাচাং দেওয়ার কথা সেগুলো কিন্তু আমরা শেষ করতে পেরেছিলাম। আপনারা দেখছেন আমাদের এই লাল শাকের বেড কিন্তু আমরা প্রস্তুত করে ফেলেছি এবং এখানে আপনারা লাল শাকের বীজ দেখছেন এবং দেলোয়ার জাহান ভাই তার আলতো হাতে এই বীজগুলো এই জমিনে ছড়িয়ে দিচ্ছিল। এ পর্যায়ে আমরা কথা বলছি প্রাণ বৈচিত্র্য খামারের রূপকার দেলোয়ার জাহানের সাথে। তো আপনি প্রথমে একটু আপনার এই প্রাকৃতিক খামার সম্পর্কে একটু আমাদেরকে বলেন। এটা প্রাকৃতিক কৃষি আন্দোলনের প্রাণ বৈচিত্র্য খামার, মূলত সব প্রাণ মিলেমিশে এখানে একটা নিরাপদ খাদ্য উৎপাদন করবে, এটি হচ্ছে প্রাণ বৈচিত্র্য খামারে প্রাকৃতিকভাবে চাষাবাদ করা হয়। সব ধরনের রাসায়নিক সার, পেস্টিসাইড, হরমোন, সব ধরনের অ্যাগ্রোকেমিক্যাল ছাড়া খাদ্য উৎপাদন করা হয়। এর পাশাপাশি এখানে স্থানীয় জাত এবং প্রাকৃতিকভাবে চাষ পদ্ধতি নিয়ে গবেষণা করা এবং এখানে আবাসিক 3 দিনের প্রশিক্ষণ করানো হয়, আমরা শিক্ষণ বলি। এর বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রাকৃতিকভাবে চাষাবাদ করে যে কৃষকরা, তারা এখানে আসেন। এখানে তথ্য, জ্ঞান, বীজ, নানা বিষয় আমাদের দেশে এক ধরনের শেয়ারিং চলে, বিনিময় চলে। এই হচ্ছে প্রাকৃতিক কৃষি, প্রাণ বৈচিত্র্য খামার। তো আজকে যারা সারাদিন আসছে তাদের দুর্দান্ত কাজ করলো সকাল থেকে। আমরা চাইছি এই কাজের মধ্য দিয়ে যে তরুণ সমাজ যারা কৃষি, বিশেষ করে প্রাকৃতিক কৃষির প্রতি যারা আগ্রহ তৈরি হোক এবং এখানে হাতে কলমে কাজ করে দেখলো যে কীভাবে কাজটা করে, কীভাবে এটা হয়, কীভাবে প্রাণ প্রকৃতির সাথে মিলেমিশে মানুষ খাদ্য উৎপাদন করতে পারে। প্রাকৃতিক কৃষি আন্দোলন একবার মাঠ পর্যায়ে কাজ শুরু করছে 12 সাল থেকে, 2012। কিন্তু এই কাজটা গোছানোর প্রস্তুতি অনেক আগে, এটা 1993 সাল, অনেক আগে থেকে। এবং তারপরে আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে আরও যারা কৃষক পরিবার থেকে যেসব ছেলেমেয়েরা আমাদের সাথে পড়ালেখা করছে, কাছাকাছি হয়েছে, তাদের সবার সাথে যুক্ত হয়ে আমরা এই আন্দোলনটাকে ছড়িয়ে দিতে এবং কৃষকদের যে ধরনের সংকট, সমস্যা, অর্থনৈতিক, স্বাস্থ্যগত যে ঝুঁকি তৈরি হচ্ছে মডার্ন কৃষিতে, সেটা থেকে বের করে একটা নিরাপদ, আনন্দদায়ক এবং সব প্রাণীর জন্য একেবারে নিরাপদ একটা পৃথিবী, সেরকম একটা খাদ্য উৎপাদন পদ্ধতি প্রাকৃতিক কৃষি আন্দোলন, সেটা আমরা করতেছি। আচ্ছা, আপনাদের এই যে প্রাকৃতিক কৃষি আন্দোলন এটা তো আপনার মানে মাঠ পর্যায়ে 2012 সাল থেকে, তো সেই হিসাবে চিন্তা করলেও প্রায় 1 যুগ পেরিয়ে গেছে। তো আপনাদের যে শুরুর দিকে যে লক্ষ্য, সেই পর্যায়ে আপনারা কত দূর পৌঁছাইতে পেরেছেন আপনার লক্ষ্যে? দেখেন, এইটা লক্ষ্য, মানে যে আমি এই পর্যন্ত যাবো, এই করবো, এইটা প্রাকৃতিক কৃষি কখনোই করে না। বরং প্রাকৃতিক কৃষি তার কাজ করতে করতে পথ খুঁজে নেয় যে তার জন্য কি করা প্রয়োজন, এবং প্রাকৃতিক কৃষি আন্দোলন সেভাবে আগাইছে। অর্থাৎ আমি মনে করি যে 12 বছরে একটু অনেক অগ্রগতি। সারা বাংলাদেশে তাদের একটা নেটওয়ার্ক আছে, প্রচুর কৃষক আছে, এখান থেকে যারা শিখে গেছে তারা নতুনরা খামার গড়ে তুলছে, অনেক অগ্রগতি। আচ্ছা, সেক্ষেত্রে সাধারণ মানুষ মানে কিরকম সাড়া দিচ্ছে আপনাদের এই আন্দোলন? দেখুন, সব মানুষ কিন্তু জানে তারা বিষাক্ত খাবার খাচ্ছে, এটা থেকে বের হওয়ার পথ খোঁজে। নানা অর্থনৈতিক টানপোড়েন, জীবনে নানা ধরনের প্রত্যাশা, এটা হয় না সবার।
কিন্তু মানুষ খোঁজে। এবং আমরা চেষ্টা করতেছি যে কৃষকরা যেন সুস্থ থাকে, কৃষক তার নিজের খাদ্যটা যেন নিরাপদ উৎপাদন করে, বাকিটা সে কী করবে পরে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে কৃষক এবং বাংলাদেশের মাটি, যে মাটিটাকে বিষাক্ত করে তোলা হচ্ছে, এটা বাঁচানো হচ্ছে খুব জরুরি কাজ। আমরা সেটাই করতেছি, আমাদের যতটুকু সক্ষমতা আছে ততটুকু। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ মেইনলি ফেস করেন এই প্রাকৃতিক কৃষি করতে দেখুন, গিয়ে? প্রাকৃতিক কৃষি আন্দোলনের এই প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে মনস্তত্ত্ব। অধিকাংশ মানুষ বিশ্বাসই করে না যে প্রাকৃতিকভাবে চাষাবাদ হয়, অথচ বাংলাদেশে 30 বছর আগেও প্রচুর সবাই প্রাকৃতিক চাষাবাদের মধ্যেই ছিল। এটা তো 90-এর পরে এসে পুরো চাষ পদ্ধতি বদলে গেছে। তো এইটার মনস্তত্ত্ব হচ্ছে প্রথম বাধা। তারপরে আছে এখানকার মানুষের যে নানা ধরনের প্রত্যাশা, এবং এইটার প্রাকৃতিক চাষাবাদের পুরো এগেনেস্টে হচ্ছে এখানকার কৃষি লেখাপড়া, কৃষি যে একাডেমি, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউশন, এগুলো সব প্রাকৃতিক কৃষির বিরুদ্ধে। কারণ তারা রাসায়নিক সারের পক্ষে। সরকারি যে ধরনের ফ্যাসিলিটি আছে সবটাই হচ্ছে রাসায়নিক সার, বিষের এগুলো সাজানো। তো এই যে পুরো কাঠামো এবং যে অর্থনীতি দাঁড়ানো, সেই অর্থনীতিটাও এই সার বিষের অর্থনীতিতে দাঁড়ানো, এগুলোর মধ্যে এক খুব ক্ষুদ্র পরিসরে প্রাকৃতিক কৃষি আগাচ্ছে, এটাই অনেক। আচ্ছা, আপনার যারা তরুণ প্রজন্ম, তাদের কাছে আপনার বার্তাটা কি? তাদের উদ্দেশ্যে কি বলতে চান? দেখেন, যারা তরুণ এবং যারা আগামীতে তরুণ হবে, তারাই এই রাসায়নিক সারের বিষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা। অতএব তাদের বোঝা দরকার যে তাদের নিজেদের শরীরটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। যদি শরীর নষ্ট হয় এই বিষাক্ত খাবার, তার কিছু থাকে না পৃথিবীতে। তো তার নিজের জন্য অন্তপক্ষে আগামীর পৃথিবীর জন্য প্রাকৃতিক চাষবাসে আসা উচিত, এবং সে আসতে বাধ্য, সেটা আজ হোক 50 বছর পর হোক, মানুষ প্রাকৃতিক চাষাবাদে আসবে, এটাই হচ্ছে ন্যাচার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক অসাধারণ সময় কেটেছিল আমাদের প্রাণ বৈচিত্র্য খামার মানিকগঞ্জ ঘিওরে। এখন আমাদের বিদায় নেওয়ার পালা, এবং যে যার গন্তব্যে রওনা হওয়ার পূর্বে সবার থেকে বিদায় নিয়ে আবার রওনা হয়েছিলাম আমাদের নিজ গন্তব্যে।